এখান থেকে তো লাইট আসছে, তা হিসাব মতো এখান থেকে এই ছোট ছোট পার্টিকেল আসছে যাদের এনার্জি সবার হচ্ছে এইচ নিউ। তা এরা যখন এই পর্দায় এসে পৌঁছাচ্ছে তখন কোনো একটা পজিশনে একটা পার্টিকেলের এসে পৌঁছানোর যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটা একটা ওয়েভ ফাংশন ফলো করে। পার্টিকেলটা পার্টিকেল, কিন্তু তার কিছু কিছু ব্যবহার ওয়েভের মতো। ঠিক আছে, তাহলে আশা করি পুরো ব্যাপারটা গুলিয়ে গেছে। এটা মানে স্বাভাবিক, গুলিয়ে না গেলে বুঝবো যে ব্যাপারটা ঠিকঠাক বুঝিসনি। তা এই যে ব্যাপারটা হলো, নতুন যে ব্যাপারটা হলো, সেইটার নাম কোয়ান্টাম মেকানিক্স। তার আগে এই যে ব্যাপারগুলো দেখলাম, ই ইকুয়াল টু পিসি, মাস ইকুয়াল টু জিরো, এই যে ব্যাপারগুলো দেখলাম, এইটার নাম হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আর এখন আমরা পড়ব ওয়েভ অপটিক্স, অর্থাৎ লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটটাকে একটা ওয়েভ হিসাবে ধরে লাইটের কি কি প্রপার্টি স্টাডি করা হলো, কিভাবে স্টাডি করা হলো, সেগুলোকে পড়ব। ওয়েভ অপটিক্স, ওয়েভ অপটিক্সকে ইট ইজ অলসো কল্ড ফিজিক্যাল অপটিক্স। আর ফার্মাস প্রিন্সিপাল ফলো করে যেটা হয়, সেখানে তো লাইটটা আসলে কি সেটা নিয়ে তো ভাবা হয় না, ওটাকে বলে জিওমেট্রিক্যাল অপটিক্স, কারণ ওখানে জাস্ট জিওমেট্রিটাই দেখা হয়, কোন পাথে যাবে, মিনিমাম টাইম, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, পরিষ্কার? এটা অনেক বড় গল্প, একটু যথাসম্ভব ছোট করে বললাম, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া। পরে প্রত্যেকটা জিনিসই ডিটেলে যখন পড়বি তখন মানে আরো ভালো করে হজম হবে আর কি পুরো ব্যাপারটা। আচ্ছা, এই যা যা বললাম এগুলোর উপরে কিছু কোথাও মানে কিছু কনফিউশন বা একদম মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে এরকম কিছু থাকলে বলতে পারিস, না হলে হাইগেন্সের থিওরিতে ঢুকে যাবে। মানে ওয়েভ থিওরি ইজ বেসিক্যালি হাইগেন্স থিওরি, মানে হাইগেন্স পুরো ব্যাপারটাই ওয়ার্কআউট করেছিলেন, খালি উনি ওই ব্যাপারটাই বুঝতে পারেননি যে ওয়েভ হলে কিসের ওয়েভ, কেমন করে যাচ্ছে, তাহলে ইথারেরই বা কি গতি হবে, কার কি হবে, এইগুলো উনি মানে বলতে পারেননি। কিন্তু লাইট যদি ওয়েভ হয় তাহলে কি কি হবে সেগুলো উনি ঠিকঠাক ভাবেই বলে গেছিলেন। ওয়েল, তাহলে আমরা হাইগেন্সের থিওরিতে ঢুকতে পারি। ওয়েট, আচ্ছা, হাইগেন্স ওয়েভ থিওরির সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মিনোলজি হচ্ছে ওয়েভ ফ্রন্ট। পুরো জিনিসটাকে ওয়েভ ফ্রন্ট দিয়েই আর কি এক্সপ্লেন করা, সবটাই ওয়েভ ফ্রন্টের খেলা। হোয়াট ইজ ওয়েভ ফ্রন্ট? পুকুরের জলে যখন বৃষ্টি পড়ে বা তুই যখন একটা ঢিল ছুড়বি, যদি ঢিল ছুড়িস তাহলে দেখবি যে ঢিলটা একটা পয়েন্টে গিয়ে পড়ছে, সাথে সাথে চারপাশে একটা গোল গোল একটা জিনিস চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এই যে গোল সার্কুলার যে একটা জিনিস, এই যে একটা ব্যাপার, এটাকেই বলা হয় ওয়েভ ফ্রন্ট। প্রশ্ন হলো, এই সার্কুলার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি?
আচ্ছা, যদি ছবি এঁকে বোঝাতে চাই তাহলে ব্যাপারটা এরকম, এখানে ধরা যাক কিছু একটা ডিস্টারবেন্স আমি ক্রিয়েট করেছি, ঢিল ফেলেছি বা জল পড়েছে এক ফোঁটা। এবার এখান থেকে মিডিয়াম একটা, আমি জল দিয়েই বলছি, এখান থেকে ওয়েভ সৃষ্টি হয়েছে। এই ডিরেকশনে এরকম, আচ্ছা এই ডিরেকশনে এরকম হয়েছে, অন্য আরেকটা ডিরেকশনে এরকম ভাবে ওয়েভটা ছড়িয়ে গেছে, অন্য একটা ডিরেকশনে এরকম ভাবে ছড়িয়ে গেছে। এই যে যেটা নিচুটা, যেটা প্রত্যেকটা ক্রেস্ট কে আমি যদি কানেক্ট করি তাহলে এরকম একটা সার্কেল পাওয়া যাবে। এই যে পিক, নেক্সট পিক, ঠিক আছে, এখানেও যদি আরেকটা ইয়ে করতাম, তো প্রত্যেকটা যে পিক, এই পিকগুলোকে আমি যদি কানেক্ট করি, মানে ছবিটা ঠিকমতো আঁকা হলে অবশ্যই, আরো একটা সার্কেল পাওয়া যাবে। একই রকম ভাবে লাইকওয়াইজ ক্রেস্টটাকে যদি আবার কানেক্ট করি তাহলে আমি আরো একটা সার্কেল পাবো। ঠিক আছে, সার্কেলগুলোর বৈশিষ্ট্য কি? সার্কেলের সমস্ত পয়েন্টে ওয়েভের ফার্স্ট পিকটা আছে, এই সার্কেলের সমস্ত পয়েন্টে ওয়েভের প্রথম ডাউনটা আছে। এরপরে যে সার্কেল সেখানে সমস্ত পয়েন্টে কিন্তু ওয়েভের ডাউনটা আছে। অর্থাৎ ফর এনি পার্টিকুলার সার্কেল, phase of the wave is same at all points. একটা ওয়েভ সেটা কোথায় নেমে থাকবে, কোথায় মাঝারি থাকবে, কোথায় উঠে থাকবে, এটা পুরোটাই ডিপেন্ড করে কার উপর? ওয়েভের ফেজের উপর। ফেজ অর্থাৎ a e to the power I kx minus omega t, এই পুরো জিনিসটা হচ্ছে ফেজ। ঠিক আছে, যে কোনো ফাংশন যেটা ভ্যারি করছে পিরিয়ডিক্যালি, এক্স এর সাথে ভ্যারি করতে পারে, টাইমের সাথে ভ্যারি করতে পারে, তাকে সবসময় দুভাবে লেখা, মানে সবসময় মানে দুটো পার্টে লেখা যায় আর কি। একটা পার্ট হবে অ্যামপ্লিটিউড, আরেকটা পার্ট হবে দ্য অ্যাঙ্গেল পার্ট অর ফেজ পার্ট। তা ওয়েভ কখন নিচে থাকবে, কখন কোথায় কোনখানে থাকবে, সেটা পুরোটাই ফেজের উপর ডিপেন্ড করে। তা এই যে সার্কেলগুলো, যেগুলো ওয়েভ ফ্রন্ট বললাম আমি, এদের বৈশিষ্ট্য কি? সার্কেলগুলোর প্রত্যেকটা পয়েন্টে অনেক ওয়েভ বেরিয়েছে, চারিপাশে ছড়িয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা পয়েন্টে যত ওয়েভ বেরিয়েছে প্রত্যেকটা ওয়েভেরই ফেজটা কনস্ট্যান্ট। এবার মনে করি এটা তো কি ছিল, এটা ছিল একটা পয়েন্ট সোর্স। আচ্ছা, এবার আমি পয়েন্ট সোর্সের বদলে আমি যদি একটা টিউবলাইট নিই, লিনিয়ার সোর্স, তাহলে কি হবে? এখানে এরকম করে চারিপাশে বেরোবে, তাহলে আমি এখানে তো পাবো সার্কেল, বিভিন্ন সাইজের সার্কেল,
এবার প্রত্যেকটা পয়েন্টই তো মানে এই টিউবলাইটের প্রত্যেকটা পয়েন্ট থেকেই এরকম এরকম করে করে সার্কেল বেরোবে। এই সমস্ত সার্কেলকে যদি একসঙ্গে অ্যাড করা হয় তাহলে সিলিন্ডার পাওয়া যাবে, সিলিন্ড্রিক্যাল। এরকম একটা সিলিন্ডার পাওয়া যাবে, তার ভেতরে আরেকটা সিলিন্ডার পাওয়া যাবে, তার ভেতরে আরো একটা সিলিন্ডার পাওয়া যাবে। অর্থাৎ পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্ট ছিল স্ফেরিক্যাল, কুকুরের ক্ষেত্রে সার্কুলার হবে। ফর আ 2-dimensional plane the wavefront will be circular। কিন্তু যদি 3 ডাইমেনশনে আমি ভাবি যে জাস্ট একটা পয়েন্ট আছে আর 3 ডাইমেনশনাল, তাহলে সেটা নিশ্চয়ই একটা স্ফিয়ার হবে, মানে wavefront will be spherical। So for a point source the wavefront is spherical, for a linear source the wavefront is cylindrical। For a এরকম সোর্স যদিও হয় না, কিন্তু তাও বলছি তর্কের খাতিরে, এরকম একটা বোর্ড, যেই বোর্ডের প্রত্যেকটা পয়েন্টে আমি একটা করে লাইট লাগিয়ে রেখেছি, অর্থাৎ পুরো বোর্ডটা জুড়ে একটা লাইট সোর্স, ঠিক আছে, মানে প্লেনার লাইট সোর্স। হ্যাঁ, তাই যদি হয় তাহলে ওরা প্রত্যেকেই এরকম এরকম ওয়েভ এমিনেট করছে। প্রত্যেকটা পিককে যদি কানেক্ট করা হয় তাহলে একটা প্লেন পাওয়া যাবে। এরকম ভাবে বিভিন্ন সেম পিককে বা সেম ডাউন, যেটা ক্রেস্ট বলে এটাকে, যদি কানেক্ট করা হয় তাহলে একটা করে প্লেন পাওয়া যাবে। তাহলে প্লেনার সোর্সের জন্য আমি পাবো প্লেন ওয়েভ ফ্রন্ট। প্লেন ওয়েভ ফ্রন্ট আরো একটা ভাবে পাওয়া সম্ভব। এই যে যেটা বলছি যে পয়েন্ট সোর্সে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পাওয়া যায়, আমি যদি পয়েন্ট সোর্স থেকে অনেক দূরে থাকি, যেমন সূর্যের আলোর কথাই যদি আমি ধরি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, সূর্যকে একটা পয়েন্ট সোর্স হিসেবে ধরাই যায়, এবং সূর্য থেকে যে ওয়েভগুলো আসবে সেটা অবশ্যই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। কিন্তু সূর্য থেকে পৃথিবী অনেক দূরে, পৃথিবীতে বসে একটা লোক যদি সূর্যের থেকে আসা আলোর ওয়েভ ফ্রন্টটা দেখতে চায়, তাহলে সে কিন্তু একটা ছোট অংশ দেখবে যেটাকে সে একটা প্লেন হিসাবেই দেখবে। সো ফার ফ্রম আ point source I get a spherical wavefront। Sorry, far from a point source I get a plane wavefront। ঠিক আছে, so what is the definition of a wavefront? Definition: a wavefront is the locus of the points which are in the same phase। ওয়েভফ্রন্টের বাংলা হচ্ছে তরঙ্গ মুখ। তাহলে ওয়েভফ্রন্টটা কি? লোকাস অফ দ্য, লোকাস মানে হচ্ছে ওই আর কি সমস্ত পয়েন্টকে কানেক্ট করলে যেটা পাওয়া যায়, মানে সমস্ত সেম ফেজের পয়েন্টকে কানেক্ট করলে যা পাওয়া যায় ওটাকেই বলে লোকাস।
So a wavefront is the locus of the points which are in the same phase. Now what is Huygens theory? আচ্ছা এইগুলো বলার আগে একটা জিনিস একটু মেনশন করা উচিত, যে এই যেগুলো বললাম এতক্ষণ, পুকুরের জল, তরঙ্গ ছড়িয়ে টড়িয়ে পড়ছে, এখানে কিন্তু সার্কুলার ওয়েভফ্রন্ট বা স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট ধরে মানে এটা হয়েছে, এখানে আমরা ধরে নিয়েছি যে মিডিয়াম ইজ ইউনিফর্ম অ্যান্ড আইসোট্রপিক। মানে পুকুরের জল একটা এরকমই উদাহরণ। ইউনিফর্ম মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ডেনসিটি সেম, আইসোট্রপিক মানে হচ্ছে ডেনসিটি অ্যান্ড কম্পোজিশন, অবশ্য কম্পোজিশন এক হলে ডেনসিটি একই হবে, আইডেন্টিক্যাল ইন অল ডিরেকশন। সমস্ত দিকে একই। আর ইউনিফর্ম মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে একই। অবভিয়াসলি সমস্ত দিকে মিডিয়ামটাকে একই হতে হবে, না হলে তো মানে এই ডিস্টেন্সে মানে এই ডিস্টেন্সে পিক পাওয়া গেছিল, এদিকে যদি মানে এই ডিরেকশনে যদি মিডিয়ামটা অন্যরকম হতো তাহলে এই ডিস্টেন্সে পিকটা পেতাম না, তাহলে এটা সার্কেল হতো না, বা 3 ডাইমেনশনে এটা স্ফেরিক্যাল হতো না। তাহলে স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট পয়েন্ট সোর্স থেকে তখনই পাওয়া যাবে যদি মিডিয়ামটা ইউনিফর্ম হয় এবং আইসোট্রপিক হয়। ওকে, যাই হোক, তাহলে এই দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওয়েভফ্রন্ট। নাও Huygens principle. What is Huygens principle? It is all about ভবিষ্যৎবাণী। কেননা physics is all about if I know something at t equal to 0, can I predict what happens at t equal to মানে sometimes later? যেমন নিউটনস ল, নিউটনস ল এর ফিজিক্সটা কি, যে t equal to 0 তে কারোর পজিশন যদি 0 হয় তাহলে t equal to t naught এ তার পজিশনটা কি। সেই রকম ভাবে হাইগেন্স প্রিন্সিপাল হচ্ছে t equal to 0 তে যদি ওয়েভ ফ্রন্ট এটা হয় তাহলে t equal to t naught এ ওয়েভ ফ্রন্টটা কি হবে সেটা কিভাবে বলবো, হাউ টু প্রেডিক্ট দ্য ফিউচার ওয়েভ ফ্রন্ট। এইটাই হচ্ছে দ্য অ্যান্সার ইজ হাইগেন্স প্রিন্সিপাল, হাউ টু construct wavefront at some later time t if wavefront is known now। এখন জানি, কিছুক্ষণ পরে ওয়েভফ্রন্ট কি হবে সেটা কি করে কনস্ট্রাক্ট করব। সো অ্যাকর্ডিং টু হাইগেন্স প্রিন্সিপাল, পরে পাতায় দিকে একটু বড় গল্প আছে, according to Huygens principle, each point of a wavefront is the source of secondary disturbance। সেকেন্ডারি কথাটা নতুন, is the source of secondary disturbance and
the wavelets, নতুন কথা, ইমেনেটিং মানে উৎপত্তি হওয়া বা সৃষ্টি হয়ে নির্গত হওয়া আর কি, emanating from these points spread out in all directions with the speed of wave. পুরোটা লিখিনি, তারপরে এক্সপ্লেন করছি। এইবার the envelope of these wavelets gives the shape of the new wavefront. ঠিক আছে, আচ্ছা ওয়েভলেট, পিগলেট মানে কি বলতো? এই ওয়ার্ডটা শুনেছিস, পিগলেট? এটা কাছাকাছি আর কোনো ওয়ার্ড আমার এখন মনে পড়ছে না। পিগলেট মানে হচ্ছে পিগ, পিগের যে ছানাপোনা তাদেরকে বলে পিগলেট। তাহলে ওয়েভলেট কি? ওয়েভের যে ছানাপোনা তারা হচ্ছে ওয়েভলেট। অর্থাৎ বক্তব্য হচ্ছে আমি টাইম টি তে, ধরা যাক টি ইকুয়াল টু 0 তে, হ্যাঁ ঠিক আছে, দাঁড়া এইভাবে আঁকি। ধরা যাক এটা একটা সোর্স, সেখান থেকে পয়েন্ট সোর্স, তাহলে সার্কুলার বা স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট বেরোচ্ছে। তো ধরা যাক যে এরকম একটা ওয়েভফ্রন্ট আছে, ঠিক হলো না, at t equal to 0। এবার এটাকে আমি ধরবো প্রাইমারি ওয়েভফ্রন্ট। এবার each point of a wavefront is the source of secondary disturbance, অর্থাৎ এখন এই সোর্সটার আর কি বলবো, মানে এই সোর্সটাকে এখন আর ধরা যাবে না। এখন আমরা কি ধরবো? এই যে প্রাইমারি ওয়েভফ্রন্টের উপরকার প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে নতুন সোর্স অফ ডিস্টারবেন্স। তাহলে এইটা প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার নতুন করে ওয়েভলেট সৃষ্টি হবে। অরিজিনাল ওয়েভটা যেহেতু ওয়েভ, তাই এইটার উপরের সোর্স থেকে যে ওয়েভফ্রন্ট বেরোবে সেগুলোকে আমরা ওয়েভলেট বলবো। এগুলো সৃষ্টি হবে এবং এরা সময়ের সাথে সাথে স্প্রেড করবে। এবার সাপোজ আমি জানতে চাই যে ডেল্টা টি সময় পরে ওয়েভফ্রন্টটা মানে কেমন দেখতে হবে বা কি হবে ওয়েভফ্রন্টটা। তা এই যে ওয়েভলেট গুলো বেরোলো, এরা এই পয়েন্টগুলো থেকে ইমেনেট করলো, অর্থাৎ বেরোলো। এবার এটা স্প্রেড করছে, দে আর স্প্রেডিং আউট
ইন অল ডিরেকশন, অর্থাৎ সামনেও এবং পেছনেও, মানে অল ডিরেকশন। কিসের স্পিডে? উইথ দ্য স্পিড অফ দ্য ওয়েভ। তাহলে অরিজিনাল ওয়েভের স্পিড যদি ভি হয়, তাহলে এরা সকলেই ভি স্পিডে মুভ করছে। তাহলে ডেল্টা টি সময় পরে এরা ভি ডেল্টা টি মুভ করবে, মানে এই যে ডিস্টেন্সটা, এই যে ব্যাপারটা, এইটা, এটা মাস্ট বি ভি ডেল্টা টি, রাইট? এবার the envelope of these wavelets gives the shape of the new wave front. তাহলে ডেল্টা টি সময় পরে ভি ডেল্টা টি পর্যন্ত এরা স্প্রেড আউট করলো। এইবার তাদের যে এনভেলাপ, অর্থাৎ এইটা, this is the wave front at t equal to delta t. এইটা হচ্ছে, this is your Huygens principle. এবার ছবিটা ভালো করে দেখে বলতো যে এই প্রিন্সিপালের সমস্যাটা কি, বা এই প্রিন্সিপাল ফলো করলে আমরা একটা উল্টোপাল্টা ডিসিশনে পৌঁছাচ্ছি, সেটা কি? এই ছবিটার মধ্যেই সেটা আছে। ছবিটাকে একটু বড় করে দিই সুবিধার জন্য। ঠিক আছে, এই যে এবারে ছবিটা ভালো করে দেখ, দেখে বল যে এইভাবে যদি আমি ওয়েভ ফ্রন্ট বার করি তাহলে একটা সমস্যা হবে। সেটা কি সমস্যা? ম্যাম ওই ব্যাকওয়ার্ড ওয়েভলেটসের ক্ষেত্রে? হ্যাঁ, একদম ঠিক। ওয়েভ ফ্রন্ট এখানে কি বলেছে? চারিপাশে স্প্রেড করবে, এবং সত্যি চারিপাশেই স্প্রেড করার কথা, মানে কোনো একটা দিকে স্প্রেড করার কথা নয়, মানে করলে তো চারপাশেই করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। পৌলবী, ভেরি গুড। তাহলে সামনের দিকেও যেমন এগোচ্ছে, তাহলে পেছনের দিকেও তো আমি একটা এনভেলাপ পাচ্ছি। তাহলে এটা তো খুব সমস্যা হয়ে গেল, কারণ ওয়েভ তো এগিয়ে যাওয়ার কথা, ওয়েভটা তো পিছিয়ে আসার কথা না। তাহলে আমি যে পেছন দিকেও আরেকটা পাচ্ছি, তাহলে হাইগেন্স প্রিন্সিপালটা তো পুরোপুরি ফুল প্রুফ হলো না, একটা কোশ্চেন মার্ক থেকে গেল, বা একটা লুপ হোল থেকে গেল। তাহলে এইটাকে কিভাবে কারেকশন করতে হবে? এইটাকে কারেকশন করার জন্য একটা নতুন ফান্ডা অ্যাড করা হলো। বুঝতেই পারছিস পুরোটাই একটা অবজারভেশনাল ব্যাপার। বলা হলো যে এই যে নতুন যে ওয়েভলেট গুলো বেরোবে, the amplitude of the wavelets are modified by a factor called obliquity factor. ঠিক আছে, obliquity factor is given by half 1 plus cos theta. আচ্ছা, এই যে অবলিকুইটি ফ্যাক্টরটাকে ডিফাইন করলাম, এটাও কিন্তু মানে এটাকে পরে অন্য থিওরি থেকেও বার করা যাবে, কিন্তু এমনিতে দেখ, এমনিতে আমরা অ্যাকচুয়ালি কি চাই? যে ব্যাক ওয়েভটা না থাকুক, উই ওয়ান্ট টু নেগেট দ্য ব্যাক ওয়েভ। অর্থাৎ আমরা চাই যে আমি যদি একটা অ্যাঙ্গেল ডিফাইন করি, এই ওয়েভ ফ্রন্টের নর্মাল ডাইরেকশন থেকে, ধরা যাক যে আমি এইরকম কোনো একটা পয়েন্টে অবজার্ভ করছি, ঠিক আছে? তাহলে ধরা যাক আমি এরকম কোনো একটা পয়েন্টে অবজার্ভ করছি, তাহলে এই পয়েন্ট
আর ওয়েভ ফ্রন্টের যে নর্মাল ডাইরেকশন তাদের মাঝের অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, তাহলে আমি কি চাইবো, যে যখন থিটা ইকুয়াল টু পাই হবে তখন যাতে ওয়েভটা না থাকে বা ওয়েভের ইন্টেন্সিটিটা যাতে 0 হয়। থিটা ইকুয়াল টু পাই অর্থাৎ এই ডিরেকশনে যাতে ওয়েভটা না থাকে। আর যখন থিটা ইকুয়াল টু 0 হবে অর্থাৎ একদম এক্স্যাক্টলি সামনে, তখন যেন ওয়েভের ইন্টেন্সিটিটা 1 হয়। অর্থাৎ মানে যা আছে অরিজিনালটাই যেন থাকে। তাহলে এমন একটা ফ্যাক্টর আমার দরকার যেটা থিটা ডিপেন্ডেন্ট হবে। থিটা ইকুয়াল টু পাই হলে সেটা 0 হবে, থিটা ইকুয়াল টু 0 হলে সেটা 1 হবে। এটা তখনই সম্ভব যদি হাফ অফ 1 প্লাস কস থিটা করা হয়, একমাত্র তাহলেই এটা সম্ভব। cos 0 হলে এটা 1 হচ্ছে, 1 প্লাস 1 2 মানে ইয়ে, আর থিটা ইকুয়াল টু পাই মানে cos পাই মাইনাস 1, তখন এটা 0। তো এটা অবজারভেশনাল, মানে এটা তোরাও করতে পারতিস চাইলে। সো দিস ইজ দ্য অবলিকুইটি ফ্যাক্টর। তবে হ্যাঁ, মানে যেখানে থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন normal to wave front and point of বা direction of observation. আচ্ছা, এবার এটা শুনে মনে হচ্ছে জাস্ট জিনিসটাকে ম্যাচ করানোর জন্য হয়তো আমরা ডিফাইন করে দিয়েছি, কিন্তু তা নয় অ্যাকচুয়ালি। এবার একটা জাস্ট ছোট্ট জিনিস বলবো, এই ছবিটা যদি তোরা দেখিস তাহলে জানি না এটা অলরেডি তোদের মনে হয়েছে কিনা, যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা হলো প্রত্যেকটা পয়েন্ট থেকে ওয়েভলেট বেরোচ্ছে এবং তারা একে অন্যের সঙ্গে অ্যাকচুয়ালি ইন্টারফেয়ার করছে। ঠিক আছে, ইয়াংস ডাবল স্লিটে আমরা যেরকম ছবি দেখিয়েছিলাম বা পুকুরের জলেও যেই ব্যাপারটা হয়, সেটা হলো যে এরকম ওয়েভগুলো একে অন্যের উপর এসে পড়ে, অর্থাৎ ইন্টারফেয়ারেন্স হয়। যখন বিভিন্ন ওয়েভ একে অন্যের উপর এসে পড়ে তখন একটা প্যাটার্ন ক্রিয়েট হয়। ঠিক আছে, তো যদি মানে দুটো আলাদা মানে সেপারেট সোর্স থেকে যদি এই ঘটনাটা ঘটে, মানে সেপারেট সোর্স বা সেপারেট ওয়েভ ফ্রন্ট, তখন এই জিনিসটাকে বলে ইন্টারফেয়ারেন্স। কিন্তু যদি একটাই ওয়েভ ফ্রন্ট থেকে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ সিঙ্গেল ওয়েভ ফ্রন্ট, সেটার থেকে বিভিন্ন ছোট ছোট ওয়েভলেট তৈরি হলো, তাদের মধ্যে যদি ইন্টারফেয়ারেন্স হয়, উপরিপাতন হয়, তাহলে কিন্তু দ্যাট ইজ কল্ড ডিফ্র্যাকশন। এটা এই দুটো জিনিসই আমরা পরে আরো ডিটেলে পড়বো। তাহলে হাইগেনস প্রিন্সিপালে বেসিক্যালি যে জিনিসটা ঘটছে সেটা কিন্তু নাথিং বাট আ ডিফ্র্যাকশন, কারণ এখানে একটাই প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, সেটারই বিভিন্ন পয়েন্ট থেকে ওয়েভলেট সৃষ্টি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে সুপারপজিশন হচ্ছে, হয়ে আমরা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা পাচ্ছি। অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি দ্যাট ইজ ডিফ্র্যাকশন বা সম্ভবত অপবর্তন, কি জানি, না হলে ভুল হলে বলিস। এবং ডিফ্র্যাকশনের থিওরি থেকে এটা প্রুভ করা যায়, ডিফ্র্যাকশনের থিওরি থেকে এটা প্রুভ করা যায় যে ডিফ্র্যাকশন হলে সঙ্গে একটা হাফ 1 প্লাস কস থিটা এরকম একটা ফ্যাক্টর যোগ করতে হয়। এটা ডিফ্র্যাকশনের থিওরি থেকে ডিরাইভ করা যায়। মানে এখানে তো আমরা অবজার্ভ করে বললাম যে উল্টো দিক হলে পাই হলে 0 হতে হবে ইত্যাদি, কিন্তু অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশনের থিওরি থেকে এটা ক্যালকুলেট করে দেখানো যায়। ঠিক আছে, এই হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল। এইবার কিন্তু এরপরে ফিজিক্যাল অপটিক্সে যা যা হবে সেগুলো সব হাইগেনস প্রিন্সিপালকে ফলো করেই হবে। যেমন ধর রেক্টিলিনিয়ার প্রপাগেশন, আলোর সরল রৈখিক গতি,
একটা পয়েন্ট সোর্স, এবং তাহলে আইসোট্রপিক ইউনিফর্ম মিডিয়াম, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে spherical wave front. So this is my point source. সেখান থেকে spherical wave front বেরোলো। আচ্ছা, এই ওয়েভ ফ্রন্টের সামনে আমি একটা অবস্ট্যাকেল রাখছি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু জিওমেট্রিক্যাল অপটিক্স বা আলোর মানে সরল রৈখিক গতি অনুযায়ী এই যে আমি অবস্ট্যাকেলটা রাখলাম, এর ফলে আমার স্ক্রিনের উপরে একটা জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়ন পাওয়া উচিত, ছায়া, এরকম এবং এরকম। মানে হিসাব মতো আমার এরকম একটা শ্যাডো রিজিয়ন দেখতে পাচ্ছি। এরকম হলে কি অন্যরকম মনে হচ্ছে? যাই হোক, মানে এটা হচ্ছে একটা শ্যাডো। এতটা। এবার দেখা যাক যে হাইগেনস ওয়েভ থিওরি দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করা যাচ্ছে কিনা। তো সাপোজ আমি, এটা আমার প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, এখান থেকে আমি ডেল্টা টি সময় পরে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বার করতে চাইছি। যেহেতু এখানে অবস্ট্যাকেল আছে এই পোর্শনটায়, এখান থেকে এখানে, তাহলে এই পোর্শনটা থেকে অর্থাৎ এবি, এই এবি থেকে কোনো সেকেন্ডারি ওয়েভলেট বেরোবে না, কারণ জায়গাটা ঢাকা আছে, নো সেকেন্ডারি ওয়েভলেটস। তাহলে এবি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেটস বেরোবে। ডেল্টা টি সময় ওরা ভি ডেল্টা টি এই এতটা ডিস্টেন্স মুভ করবে, অর্থাৎ এই এতটা রেডিয়াসের ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। যেমন ধর এরম, এটার জন্য হয়তো এরম হলো, এটার জন্য এরম হলো, এটার জন্য এরম হলো। তাহলে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট আফটার টাইম ডেল্টা টি সেটা হবে এনভেলাপটা, মাঝখানটায় কিছু নেই। এই তাহলে ক্লিয়ারলি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট এটা, কিন্তু সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট ইজ ব্রোকেন। এখানে যে মানে পয়েন্ট গুলো আছে সেখান থেকে সেকেন্ডারি ওয়েভলেট হয়ে হয়ে ওরা এরকম এরকম টাইপের করতে থাকবে, এখান থেকে এরম এরম করতে থাকবে, কিন্তু মাঝখানটাতে কোনো সেকেন্ডারি ওয়েভলেটই থাকছে না। যেহেতু কোনো সেকেন্ডারি ওয়েভলেট থাকছে না, তাই কোনো ওয়েভ ফ্রন্টও থাকছে না, এবং আলটিমেটলি আমি এখানে একটা জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়ন পাচ্ছি। যদিও যখন আমরা ডিফ্র্যাকশন করব তখন আমরা দেখবো যে এটা এক্স্যাক্টলি জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়ন হবে না, যেহেতু এখানে একটা অবস্ট্যাকেল আছে এবং যেহেতু ব্যাপারটা আলটিমেটলি একটা ওয়েভ, তাই ওয়েভ নেচারের জন্য জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নের মাঝখানে হালকা এরকম একটা প্যাটার্ন টাইপের দেখা যাবে, দ্যাট ইজ ডিফ্র্যাকশন। কেননা আলো কিন্তু এক্স্যাক্টলি রেক্টিলিনিয়ার প্রপাগেশন ফলো করে না, আলো সরলরেখায় চলে না, বেঁকে যায়, ওটার নামই তো ডিফ্র্যাকশন। আর এখানেও হাইগেন্স থিওরিও ইজ অল অ্যাবাউট ডিফ্র্যাকশন। মানে রাফলি স্পিকিং সরলরেখায় চলে এবং শ্যাডো দেখা যাবে, কিন্তু এক্স্যাক্টলি যদি আমি বলতে চাই তাহলে পুরোপুরি ছায়া হবে না, ছায়ার এখানটাতে কোনাটাতে একটুখানি আলো থাকবে, ওটাকেই ডিফ্র্যাকশন বলে। ডিফ্র্যাকশনটা আমরা যখন পরে পড়বো তখন আমরা এই ব্যাপারটা পড়বো। নাও রেক্টিলিনিয়ার প্রপাগেশন হলো, এরপর আমরা আসি রিফ্লেকশন অফ লাইট।
লজ অফ রিফ্লেকশন ডিরাইভ করতে হবে। রিফ্লেকশনটাই আগে করি, ওটা বেশি সহজ। রিফ্লেকশন অফ plane wave by plane surface। ঠিক আছে, ধরা যাক let us consider a plane wavefront AB incident at angle I on a plane surface just a minute। This is our surface, এর উপরে একটা প্লেন ওয়েভ এসে পড়েছে, এটা অন্য কালার দিয়ে দেখাই। এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? I। আচ্ছা, ইনসিডেন্ট at an angle I, so I is the angle between wavefront and surface। ও এখানটা তো আবার তাহলে এটা একটু বলে নিতে হবে যে আমরা নর্মালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলতে বুঝি ইনসিডেন্ট রে আর সারফেস নর্মাল তার মধ্যেকার অ্যাঙ্গেল। নাও হোয়াট ইজ রে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রে? রে হচ্ছে লাইন্স পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ ফ্রন্ট। যদি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হয় তাহলে এটা হচ্ছে লাইট রে, এরা সবাই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের সঙ্গে পারপেন্ডিকুলার। যদি প্লেন ওয়েভ ফ্রন্ট হয় তাহলে এই হচ্ছে লাইট রে। ঠিক আছে, তো এই সারফেস তার উপরে ওয়েভ ফ্রন্ট এসে পড়লো, তাহলে লাইট রেটা কি হবে? এইটা হবে লাইট রে। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ওয়েভ ফ্রন্ট অ্যান্ড দ্য সারফেস। এবার একটুখানি জিওমেট্রি ইউজ করলেই আমরা বুঝতে পারবো যে এই অ্যাঙ্গেলটা, আর আমি যদি সারফেসের সঙ্গে একটা নর্মাল ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা, these two angles are equal। কেননা রেটা ওয়েভ ফ্রন্টের সঙ্গে পারপেন্ডিকুলার এবং এইটা সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এইটা যদি আই হয় তাহলে এটাও আই হবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন টার্মস অফ ওয়েভ ফ্রন্ট হচ্ছে ওয়েভ ফ্রন্ট সারফেসের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করছে, আর যেটা তোরা ছোটবেলায় পড়েছিলি সেটা আর এটা একই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার আই। my wave front is A, B, ঠিক আছে, আর কিছু ওখানে বলা হয়নি, ভালো কথা। এবার আমি একটা কাজ করি, আমি ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার গিভেন ওয়েভ ফ্রন্ট বা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। এইবার আমি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা ভাবার চেষ্টা করব। সাপোজ দ্য পজিশন অফ দ্য ওয়েভ ফ্রন্ট অ্যাট t equal to 0 is AB। এবার যদি এই মিররটা না থাকতো
তাহলে টাইম টি পরে এই পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেট এই ডিরেকশনে মুভ করতো এবং পয়েন্ট বি থেকেও সেকেন্ডারি ওয়েভলেট এই ডিরেকশনে মুভ করতো, যদি মিররটা না থাকতো আর কি। ঠিক আছে, তাহলে মিররের অ্যাবসেন্সে ওয়েভ ফ্রন্টটা কি হতো, পয়েন্ট বি থেকে এখানে রিচ করতো এবং পয়েন্ট এ থেকে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করতো। ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করতো, অর্থাৎ এখান থেকে সেকেন্ডারি ওয়েভলেট এখানে আসতো এবং এখান থেকে সেকেন্ডারি ওয়েভলেট এখানে আসতো, এই দুটো কিন্তু সেম, এই লেংথ আর এই লেংথ, এই দুটো লেংথ সেম, এবং আমরা যে ওয়েভ ফ্রন্টটা পেতাম সেটা হচ্ছে আমরা এইটা পেতাম। সাপোজ দিস ইজ বি ড্যাশ আর এটা হচ্ছে এসি, তো এসি ইকুয়াল টু বিবি ড্যাশ, আর আমি ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট নেব, পয়েন্ট পি, এখান থেকেও সেকেন্ডারি ওয়েভলেটটা এই পর্যন্ত আসতো। কতটা আসবে সেটা যেহেতু মিডিয়ামের স্পিডের উপর ডিপেন্ড করে, তাহলে ভি একটাই মিডিয়াম, তাহলে ভি ডেল্টা টি, তাহলে এটা সকলেই বেসিক্যালি ইকুয়াল। সো এসি ইকুয়াল টু বিবি ড্যাশ ইকুয়াল টু পিপি ড্যাশ, অল আর ইকুয়াল টু ভি ডেল্টা টি। এটা হচ্ছে মিডিয়ামটা যদি না থাকতো। এখন মিডিয়ামটা বা ইন্টারফেসটা থাকার ফলে কি হলো, এটা তো আনচেঞ্জ থাকবে বি থেকে, মানে এটা হচ্ছে যখন ইন্টারফেস নেই, যদি ইন্টারফেস থাকে তখন কি হবে, বি থেকে বি ড্যাশে আসবে, কারণ এখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু এ থেকে সি তে আসবে না, আর পি থেকে P1 এ আসবে। এবার ডেল্টা টি সময়, আগে তো ডেল্টা টি সময় বি থেকে বি ড্যাশ এসেছিল, পি থেকে পি ড্যাশ আর এ থেকে সি, এটা পুরোটাই এসেছিল ডেল্টা টি সময়। এখন ইন্টারফেস থাকার ফলে ডেল্টা টি সময় বি থেকে বি ড্যাশে আসবে, কিন্তু এ থেকে সি তে না এসে একটা সম্পূর্ণ অন্য কোনো দিকে যাবে, কারণ এইদিকে আসার সুযোগ নেই, তাই এটা হয়তো এরকম কোনো একটা দিকে যাবে, আর বিট গেল, কিছুটা দূরত্ব গেল। আর পি থেকে এটাও কিন্তু ডেল্টা টি সমান, তাহলে এ থেকে ধরা যাক এ ড্যাশে গেল, এই পয়েন্টটাকে আমি বলছি এ ড্যাশ। আর পি থেকে কি করবে, কিছুক্ষণ ধরে P1 এ আসবে, আসার পরে দেখবে আর এপাশে যাওয়া যাচ্ছে না, তখন ও P1 থেকে একটা অন্য কোনো দিকে যাবে, ধরা যাক P1 থেকে ও P2 এই পয়েন্টে গেল। ঠিক আছে, আচ্ছা এবার ওকে, তাহলে প্রথমে আমার কাজ হলো টু construct the wavefront. ওয়েভফ্রন্টটা তৈরি হওয়ার পর আমাকে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওয়েভফ্রন্টটা তৈরি হয়ে গেলে তখন আমি সেখান থেকে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা পাবো, মানে টু কনস্ট্রাক্ট দ্য রিফ্লেক্টেড ওয়েভফ্রন্ট।
এটা তৈরি হয়ে গেলে তখন আমি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা পাবো। তারপর আমাকে জিওমেট্রিক্যালি প্রুভ করতে হবে যে I ইকুয়াল টু R। Now how to construct this wavefront? P থেকে যখন P1 এ আসলো, এটাকে ডেল্টা টি করলে একটু অসুবিধা হবে, এটাকে আমরা শুধু টি করি, এটা শুধু টি এবং এটা হচ্ছে তাহলে ভিটি। আচ্ছা, এবার আমরা ধরি যে পি থেকে ও তো দুটো স্টেপে যাচ্ছে, পি থেকে P1 এ যাচ্ছে, তারপর P1 থেকে P2 তে যাচ্ছে। তো আমি ধরি যে ও পি থেকে P1 এ T1 সময় ধরে গেছে, তাহলে P1 থেকে P2 তে ও কত সময় ধরে যাবে? T মাইনাস T1, কেননা টোটাল টাইমটা হচ্ছে T। তা আমি in order to construct the reflected wavefrontটা তৈরি করার জন্য আমি একটা পয়েন্ট অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে B ড্যাশ। আরেকটা পয়েন্ট পাওয়ার জন্য আমি কি করব? আমি এক মিনিট, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, তো এটা কনস্ট্রাক্ট করার জন্য কি করবো? একটা পয়েন্ট আমি বি ড্যাশ পেয়ে গেছি, আরেকটা পয়েন্ট পাওয়ার জন্য আমি P1 থেকে P2 তে যেতে যেহেতু T মাইনাস T1 এই সময়টা লাগছে, তাহলে অফকোর্স P1 P2 ইজ ইকুয়াল টু V T মাইনাস T1। তাহলে P1 কে কেন্দ্র করে আমি এই রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। এটা কাটা কম্পাস থাকলে পরে খুব সুন্দরভাবে করে দেখিয়ে দেওয়া যেত। P1 কে কেন্দ্র করে আমি V T মাইনাস T1 এই রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। তাহলে আমি দুটো সেকেন্ডারি ওয়েভলেট পেলাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে একটা বি ড্যাশ যেটা অরিজিনাল ছিল, আর এ থেকে যেটা গেছে সেটাকে আমি কিছু করছি না। পি থেকে P1 এ আসতে T1 সময় লেগেছিল, তাহলে P1 থেকে একটা কোনো পয়েন্ট P2 আছে যেখানে ও বাকি সময়টা ধরে যাবে, অর্থাৎ T মাইনাস T1 এই সময়টা ধরে যাবে। তাই আমি যদি P1 কে কেন্দ্র করে V T মাইনাস T1 এই রেডিয়াসের একটা সার্কেল ড্র করি, V T মাইনাস T1, তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা সেকেন্ডারি ওয়েভলেট। এবার হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী সেকেন্ডারি ওয়েভলেটের যে এনভেলাপ, সেটাই হচ্ছে আমার সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। তাহলে এইটা একটা এবং এটা আরেকটা, তাহলে আমি এই দুটোকে এনভেলাপ হিসাবে নিয়ে আমি একটা ওয়েভ ফ্রন্ট ড্র করলাম, যেটা এখনো প্রুভড নয় কিন্তু যে এটাই রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, আমাকে এটা দেখাতে হবে যে এটাই রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। কি করে দেখাতে পারবো? যদি আমি এটা প্রুভ করতে পারি যে এ থেকে যে ওয়েভ ফ্রন্টটা যাচ্ছে সেটা টি সময়ে এ ড্যাশে যাচ্ছে, অর্থাৎ এ ড্যাশ ইজ ইকুয়াল টু ভিটি। এইটা যদি প্রুভ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি যে ওয়েভ ফ্রন্টটা আঁকলাম সেটাই আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। মানে ব্যাপারটা বোঝা গেল? মানে ব্যাপারটা সংক্ষেপে হচ্ছে এই, আমার একটা ওয়েভ ফ্রন্ট আছে, এবার এখান থেকে এখানে পৌঁছাচ্ছে, এখান থেকে এখানে পৌঁছাচ্ছে, এখান থেকে এখানে পৌঁছাচ্ছে সেকেন্ডারি ওয়েভলেট in time t. So this is my wavefront
যদি কোনো ইন্টারফেস না থাকে। কিন্তু যদি এখানে একটা ইন্টারফেস থাকে তখন এখানকার ওয়েভফ্রন্টটা এখানেই পৌঁছাবে, কিন্তু এখানকার ওয়েভফ্রন্টটা এদিকে কোথাও একটা যাবে, আর এখানকার ওয়েভফ্রন্টটা t1 সময় এই অবধি আসবে, কিন্তু t-t1 সময় ও অন্য কোথাও একটা যাবে। তাহলে আমি v ইন্টু t-t1 এই রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকলাম। তাহলে t সময় এখানকার ওয়েভলেট এখানে এলো, আর t সময় এখানকার ওয়েভলেট এখানে চলে এলো। তাহলে আমার সেকেন্ডারি ওয়েভলেট হবে এই দুটোর এনভেলাপ, অর্থাৎ এরকম। কিন্তু হোয়াট ইজ দ্য প্রুফ দ্যাট দিস ইজ মাই রিফ্লেক্টেড ওয়েভফ্রন্ট? মানে জাস্ট দুটো নিয়ে একটা লাইন ড্র করে দিলেই তো হলো না। মানে দুটো ওয়েভফ্রন্ট নিয়ে তো মানে আমি এখন বলতে পারি যে এখানে আরেকটা ওয়েভফ্রন্ট আছে, আমি বলতে পারি এটা আরেকটা ওয়েভফ্রন্ট, তো সেরকম করলে তো হবে না। এটাই যে রিফ্লেক্টেড ওয়েভফ্রন্ট তার একটা প্রুফ থাকতে হবে। সেই প্রুফটা কি হবে? সেই প্রুফটা হচ্ছে আমি এবার এ থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করব। কেন পারপেন্ডিকুলার? কেননা এখান থেকে যখন সেকেন্ডারি ওয়েভলেট এখানে আসবে তখনও এইভাবেই কাট করবে এবং এটা 90 ডিগ্রি হবে। পারপেন্ডিকুলার ড্রপ করব। এইটার যে লেংথ, এই লেংথটা আমি যদি ভিটি এটা প্রুভ করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, এই ওয়েভ ফ্রন্টে এখান থেকে সেকেন্ডারি ওয়েভলেট টি সময় এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ এবার যেহেতু পি পয়েন্টটা আরবিট্রারি, এটা কিন্তু যে কোনো একটা পয়েন্ট পি, তাহলে অর্থাৎ কি এই প্রাইমারি ওয়েভ ফ্রন্টের সমস্ত পয়েন্ট থেকেই ওয়েভগুলো এখান থেকে রিফ্লেক্ট হয়ে সকলেই এইটার উপরেই পৌঁছাচ্ছে, অর্থাৎ এটাই আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তাহলে আমরা আমাদের হাতে কি তথ্য আছে? আমাদের হাতে তথ্য আছে পি পি2 ইকুয়াল টু ভি টি মাইনাস টি1, আর আমাদের প্রুভ করতে হবে এ এ ড্যাশ, যদি এটা এ ড্যাশ হয় তবেই এ এ ড্যাশ ইজ ইকুয়াল টু ভি টি। এটা উই নিড টু প্রুভ, আর এটা আমাদের গিভেন। সঙ্গে আরো একটা গিভেন কি, এ এ ড্যাশটা পারপেন্ডিকুলার, আমরা পারপেন্ডিকুলার ড্র করেছি, পারপেন্ডিকুলার টু এ ড্যাশ বি ড্যাশ। ঠিক আছে, ব্যাস। তাহলে এইবার ব্যাপারটা একটা জিওমেট্রিক্যাল প্রবলেম হয়ে গেল। তাহলে আমি এই ক্লাসটা এখানে স্টপ করছি, আর এটা তোদেরকে দেব হোম টাস্ক হিসাবে। তোরা ব্যাপারটা তো বুঝতে পারলি কি কাজটা করতে হবে, যে এই লেন্থটা হচ্ছে ভি টি মাইনাস টি1, এবং হ্যাঁ বসাচ্ছি, হয়ে গেছে। এই লেন্থটা হচ্ছে ভি টি মাইনাস টি1, এবং অবশ্যই এই লেন্থটাও তো ভি টি মাইনাস টি1, কেননা এই পুরোটা পিপি ড্যাশ ভিটি, আর পিপি1 ইজ ভিটি1, তাহলে অবভিয়াসলি এটাও ভিটি মাইনাস টি1। তো এবার তোরা ওই ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল আরো কি কি সব আছে ওই সমস্ত ইউজ করে কি প্রমাণ করবি, এ এ ড্যাশ ইজ ইকুয়াল টু ভিটি, সেইটা তোরা প্রুভ করবি। তোদের হাতে কি ডেটা আছে, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই জিনিসটার লেন্থটা জানা আছে, এটাও 90 ডিগ্রি কারণ এটা এনভেলপ ড্র করা হয়েছে, দিস ইজ অলসো 90 ডিগ্রি, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল আই। এ ড্যাশ ইকুয়াল টু ভিটি এটা প্রুভ করতে পারলেই এটা এস্টাবলিশড হবে যে এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। যখনই রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট আমরা পেয়ে যাব তখন এইটা হবে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, কেননা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল ওয়েভ ফ্রন্টের সঙ্গে সারফেসের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে ওয়েভ ফ্রন্টের সঙ্গে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টের সঙ্গে সারফেসের অ্যাঙ্গেল। তাহলে প্রথম ধাপ হলো এটাকে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট সেটা প্রুভ করা, তারপর সেকেন্ড ধাপে আমরা আই ইকুয়াল টু আর এটা প্রুভ করব। 7 দিন পরে নেক্সট ক্লাস, এই 7 দিন তোরা এটা ট্রাই করবি, এটা পারা উচিত, এটা জাস্ট জিওমেট্রির ওই যে সম্পাদ্য থাকে জাস্ট ওটাই, নাথিং এলস। ঠিক আছে, এটা করে রাখবি। নেক্সট সানডে আমরা তাহলে রিফ্লেকশনের লটা প্রুভ করব, মানে সাইন আই
by sin r equal to n1 by n2. Okay, any question?